আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা বরাবরের মতোই ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের MBA 18-19 সেশন এর কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর উপরে আমরা আজকে ক্লাস নিব। আমরা যে চ্যাপ্টার পড়তেছিলাম অর্থাৎ চ্যাপ্টার 3 কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্স, সেই কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্স এই চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস নিব। গত ক্লাসে আমরা কোম্পানির ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স নির্ণয় করা এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা কোম্পানির ট্যাক্স লায়াবিলিটি নির্ণয় করার জন্য যে সকল বিষয় আমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে ওভারঅল ট্যাক্স নির্ণয় করার জন্য যে বিষয়গুলো জানা দরকার, দেখো আমরা এখানে লিখছি যে কোম্পানির কর নির্ণয় বা কর নির্ধারণ সংক্রান্ত অঙ্ক করার পূর্বে শিক্ষার্থীদের যে সকল বিষয় জানতে হবে, এর মধ্যে এক নম্বর হচ্ছে ব্যবসায়িক আয়। অর্থাৎ একটা কোম্পানি বা ব্যবসায়ের আমরা জানি পরিচালন মুনাফা, অপরিচালন মুনাফা বা পরিচালন আয়, অপরিচালন আয় আছে। তাহলে কোনগুলা, এখানে ব্যবসায়িক আয় বলতে যেগুলা পরিচালন আয় সেগুলাকে বোঝানো হয়েছে। যে ব্যবসায়িক আয় বা পরিচালন আয় কোনগুলা সেগুলা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তারপর আয় নির্ণয় করার জন্য অনুমোদনযোগ্য খরচ, অর্থাৎ কোন কোন খরচ বাদ দেওয়া যাবে, তার আয় থেকে ব্যয় বাদ দেওয়া যাবে, সেই অনুমোদনযোগ্য খরচ কোনগুলা সেগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তারপর অননুমোদনযোগ্য খরচ, অর্থাৎ ইনকাম ট্যাক্স পারপাজে কোন কোন খরচগুলো বাদ দেওয়া যাবে না। অর্থাৎ হয়তোবা অনেক খরচ আছে যেগুলো আমার ব্যবসায়িক পারপাজে, বিজনেস কনসার্ন বা বিজনেসের দৃষ্টিকোণ থেকে আমার বাদ দেওয়া যায়, কিন্তু ইনকাম ট্যাক্স পারপাজে বা ইনকাম ট্যাক্স ল অনুযায়ী সেইগুলোকে অ্যাজ এ এক্সপেন্স হিসেবে বাদ দেওয়া যায় না। তাহলে আমরা যখন কোনো ব্যবসার ইনকাম ট্যাক্স নির্ণয় করব, তাহলে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী কোন কোন খরচ বাদ দেওয়া যাবে না সেইগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তারপরে অকারবারি আয়সমূহ, তাহলে এখানে যেমন কারবারি আয় বা ব্যবসায়িক আয়, আর এখানে হচ্ছে অকারবারি আয় কোনগুলো সেগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আর ফাইনালি কোম্পানির কর দায় নির্ণয় করার জন্য কোম্পানির করের হার সম্পর্কে আমাকে জানতে হবে। আমরা কোম্পানির করের হার সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস। তো সেখান থেকে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়েছো যে কোম্পানির করের হার, আমরা লেটেস্ট ইনফরমেশন অর্থাৎ 2021-22 অর্থ বছরের জন্য করের হার কত সেগুলা আমরা দেখিয়েছিলাম। তাহলে আমরা ব্যবসায়িক আয় এবং অব্যবসায়ী আয় বা অকারবারি আয় সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে। তারপরও প্রয়োজনে যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে আমরা আলোচনা করব। এরপর কোম্পানির করের হার, তো এই বিষয়ের উপরেও আমরা ক্লাস নিয়েছি। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা গুরুত্ব সহকারে দেখব সেই বিষয়টা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ এবং অননুমোদনযোগ্য খরচ। অর্থাৎ ইনকাম ট্যাক্স ল বা আইন অনুযায়ী কোন কোন খরচ আমি ব্যবসায়ের আয় থেকে বাদ দিতে পারবো আর কোন কোন খরচ আমি বাদ দিতে পারবো না, সেই বিষয়গুলো আমরা আজকে গুরুত্ব সহকারে দেখব। তাহলে প্রথমে আসি আমরা অনুমোদনযোগ্য খরচে। অর্থাৎ কোন কোন খরচ আমি বাদ দিতে পারবো। তো আমরা অনুমোদনযোগ্য খরচ এবং অননুমোদনযোগ্য খরচ এখানে বিস্তারিত দেখার আগে আমরা একটা প্রবলেম, অর্থাৎ কোম্পানির কর দায় নির্ণয়ের জন্য যে প্রবলেম দেয়া থাকে সেই প্রবলেমটা কিভাবে দেয়া থাকে সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিব, যাতে আমরা অনুমোদনযোগ্য এবং অননুমোদনযোগ্য খরচ এই সম্পর্কে
যখন আমরা আলোচনা করব, যাতে আমরা সহজেই বুঝতে পারি। তাহলে আমরা একটা প্রবলেম দেখে নেই। Problem 30. Following is the income statement of Bimal and Brothers Company for the year ended on 30th June 2017. এখানে ডান পাশে প্রথমে আয়গুলো দেয়া আছে। গ্রস প্রফিট 15 লাখ, প্রফিট অন সেল অফ মেশিনারি 20,000, ট্রান্সফার ফি 10,000, প্রফিট অন রিইস্যু অফ শেয়ার্স 15,000, ডিভিডেন্ড ইনকাম 25,000, ব্যাংক ইন্টারেস্ট 5,000। তাহলে এখানে যে আয়গুলো দেয়া আছে আমাদেরকে একটু বুঝতে হবে যে সবগুলো আয়, এগুলো আসলে বিজনেসের আয় না। যেমন প্রফিট অন রিইস্যু অফ শেয়ার্স, এটা সাধারণত আয় হিসেবে দেখানো হয় না, বিজনেসের আয় হিসেবে তারপর তারা দেখাইছে। আবার এই আয়গুলোকে যদি আমরা ভাগ করি, কিছু হচ্ছে অপারেটিং ইনকাম, কিছু হচ্ছে নন অপারেটিং ইনকাম। যেমন আমরা যদি বলি ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট, এগুলো হচ্ছে কোম্পানির ইনকাম। তবে এভাবে প্রফিট অন সেল অফ মেশিনারি সবই ইনকাম, তবে এগুলো হচ্ছে নন অপারেটিং ইনকাম। আর বাম পাশে তার কিছু এক্সপেন্স বলা আছে, যেমন স্যালারিজ, জেনারেল এক্সপেন্স, ডিরেক্টরস ফি, অডিট ফি, আন্ডাররাইটিং কমিশন, কন্ট্রিবিউশন টু স্টাফ প্রভিডেন্ট ফান্ড, repair of machinery, research expense, traveling expense, donation, commission, fire insurance premium, interest on debenture, debenture redemption, managing agent commission, তারপর আছে loss on sale of securities, reserve for bad debts, income tax reserve, fines and penalties, নেট ইনকাম। তাহলে আমাদের ডান পাশে তারা প্রথমে আয়গুলো বলছিল, টোটাল আয় হচ্ছে 15,74,500। এরপর বাম পাশে তারা এক্সপেন্সগুলো বাদ দিছে, এক্সপেন্স বাদ দিয়ে তারা নেট ইনকাম শো করছে 9,04,000। তবে এখানে বলে রাখা ভালো, তারা যে সকল এক্সপেন্স এখানে শো করছে সবগুলো এক্সপেন্স আসলে আমরা বিজনেসে অ্যালাউ করে না। তারপরও তারা কিছু এক্সপেন্স এখানে দেখাইছে, যেমন আন্ডাররাইটিং কমিশন, তারপর নিচের দিকে আছে ডিবেঞ্চার রিডিমশন অর্থাৎ ঋণপত্র পরিশোধ। এগুলা যদিও আয় না, মানে সরাসরি বা রিয়েল এক্সপেন্স হিসাবে দেখানো যায় না, কিন্তু তারা দেখাইছে। যার ফলে আমরা যখন অঙ্ক করব তখন বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেগুলো আসলে তারা আয় হিসেবে দেখাইছে কিন্তু আয় না, অথবা ব্যয় হিসেবে দেখাইছে সেগুলো ব্যয় না। আমাদের ইনকাম ট্যাক্স পারপাজে সেগুলোকে সমন্বয় করতে হবে। এরপর কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, যেমন 1 নাম্বার বা এ নাম্বার বলা আছে, জেনারেল এক্সপেন্স ইনক্লুডস টাকা 15,000 অ্যাজ প্রিলিমিনারি এক্সপেন্স অ্যান্ড টাকা 5,000 অ্যাজ কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কম্যানস ক্যান্টিন। তাহলে আমাদের ভিতরে বলা আছে জেনারেল এক্সপেন্স। তো জেনারেল এক্সপেন্স দেওয়া ছিল এখানে 2 নাম্বার আইটেম 1,60,000। তো পরে আবার বলা আছে জেনারেল এক্সপেন্সের মধ্যে 15,000 টাকা ইনক্লুডেড হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স, আর 5,000 হচ্ছে কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কম্যানস ক্যান্টিন। বি নাম্বারে বলা আছে স্যালারিজ ইনক্লুড টাকা 10,000 পেইড অ্যাজ পেনশন টু রিটায়ার্ড ম্যানেজার। সি নাম্বারে ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অ্যামাউন্ট টাকা 10,000, অর্থাৎ ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী ডেপ্রিসিয়েশন দেখানো যাবে 10,000 টাকা, কিন্তু তারা ডেপ্রিসিয়েশন দেখাইছে হচ্ছে, দেখো কোথায় আছে ডেপ্রিসিয়েশন, রিপেয়ার, ডোনেশন, কমিশন, ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এখানে আমি দেখতে পাচ্ছি না, এই পেজে কি আছে? আচ্ছা, আমার চোখে পড়ছে না। তাহলে তারা যদি ডেপ্রিসিয়েশন না দেখায় থাকে তাহলে ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্স পারপাসে 10,000 টাকা,
দেখানো যাবে, হয়তো বা তারা দেখায় নাই। তারপরে সাম অফ টাকা 1000 ইজ ইন রেসপেক্ট অফ ট্রাভেলিং এক্সপেন্স ইজ নট সাপোর্টেড বাই লিগাল ভাউচার। তাহলে তারা ট্রাভেল এক্সপেন্স যা দেখাইছে এর মধ্যে 1000 টাকা আসলে তারা এটার ভাউচার দেখাইতে পারে নাই। তারপরে সাম অফ টাকা 12,000 রিটার্ন অফ ইন দ্য পাস্ট অ্যাজ ব্যাড ডেট অ্যান্ড অ্যালাউন্স প্রিভিয়াসলি ওয়াজ রিকভার্ড ইন দিস ইয়ার। তাহলে এই নাম্বারে বলছে 12,000 টাকা রিটার্ন অফ অ্যাজ এ ব্যাড ডেট, অর্থাৎ অনাদি পাওনা হিসেবে আগে বিলুপ সাধন করা হয়েছিল, কিন্তু এই বছর আবার সেই 12,000 টাকা পাওয়া গেছে। এফ নাম্বারে কমিশন ইনক্লুডস টাকা 1,500 অ্যাজ সিক্রেট কমিশন পেইড টু দ্য ম্যানেজিং ডিরেক্টর। তাহলে ম্যানেজিং ডিরেক্টরকে কমিশন দেওয়া হয়েছে, এরকম আছে 1500 টাকা। আর পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড declared by the company is 5% cash and 10% stock dividend. Compute the total income and tax liability of the company. তাহলে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 5% ক্যাশে, 10% স্টকে। এখন আমাদেরকে এই কোম্পানির ট্যাক্সেবল ইনকাম কত এবং ট্যাক্স লায়াবিলিটি কত সেটা বের করতে বলছে। আচ্ছা, আমরা একটা প্রবলেম দেখলাম। এখানে আমাদের ডান পাশে কিছু আয় দেয়া ছিল আর বাম পাশে কিছু খরচ দেয়া ছিল এবং আলটিমেটলি আমার নেট ইনকাম দেয়া ছিল। সেখানে আমরা এটাও বলেছি যে তার আয়গুলা যেগুলো সে আয় হিসাবে দেখাইছি সবগুলা আসলে বিজনেসের আয় না, কিছু কিছু আয় আমরা এটাকে আয় হিসাবে দেখানো উচিত না, কিন্তু সে দেখাইছে। আবার কিছু কিছু খরচ যেগুলোকে বিজনেসের খরচ হিসেবে দেখানো উচিত না সেগুলোকে দেখাইছে। কাজে আমরা যখন ইনকাম ট্যাক্স নির্ণয় করব তাহলে আমাকে আগে সঠিক আয় নির্ণয় করতে হবে, এবং সেই সঠিক আয় বলতে আমরা বোঝাচ্ছি ইনকাম ট্যাক্স ল অনুযায়ী আমার একটা প্রতিষ্ঠানের যে সকল আয় দেখানো দরকার বা দেখানোর কথা সেই আয়গুলো দেখাবো, আর ইনকাম ট্যাক্স ল অনুযায়ী যে সকল ব্যয় দেখানো দরকার বা দেখানো যাবে সেই ব্যয়গুলো দেখাবো। আলটিমেটলি আয় এবং ব্যয়ের পার্থক্য আমার নেট ইনকাম হবে, সেখান থেকে আমরা ট্যাক্স লায়াবিলিটি নির্ণয় করব। তাহলে আমার আয়গুলা সম্পর্কে এখানে বিস্তারিত এখন আলোচনা করতেছি না, কারণ যখন আমরা অঙ্ক করব তখন এটা নিয়ে আলোচনা করব। এখন কোন কোন খরচ আমরা বাদ দিতে পারবো সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব। তো অনুমোদনযোগ্য খরচ এই সম্পর্কে আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, কারণ অনুমোদিত খরচ বলতে কি বোঝায় আমরা একটা ব্যবসা পরিচালনা করার জন্য যে সকল খরচ আমার প্রয়োজন হয়, আমার কিছু প্রশাসনিক খরচ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রয়োজন হয়, কিছু মার্কেটিং এক্সপেন্স অর্থাৎ আমার পণ্যটা বিক্রি করার জন্য অর্থাৎ আমরা যেটাকে বলি বিপণন খরচ, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স। তাহলে এই যে বিভিন্ন ধরনের খরচ হয়, আমার এই খরচগুলো স্বাভাবিকভাবেই বিজনেসের খরচ হিসাবে বাদ দেওয়া যায়। তো এর মধ্যে যে সকল বিষয়টা একটু ব্যতিক্রম আছে শুধু অনুমোদনযোগ্য খরচে, সেইগুলো আমরা আলোচনা করব। যেমন এখানে আমরা যে সকল খরচগুলো বাদ দেই, তোমার আমরা সাধারণত বেতন বাদ দেই, ভাড়া বাদ দেই, কমিশন বাদ দেই, এইভাবে আমার ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন খরচ বাদ দেই, আমার মেরামত খরচ বাদ দিই, অন্যান্য যত আমার খরচ আছে যেগুলো বাদ দিই, অধিকাংশ খরচই যেগুলো আমরা স্বাভাবিকভাবে বাদ দিই সেগুলো বাদ দেওয়া যাবে। তবে এর মধ্যে কিছু কন্ডিশন কোথাও কোথাও বলা আছে অনুমোদনযোগ্য খরচের ক্ষেত্রে, সেইগুলাই আমরা শুধু আলোচনা করব। বাকি বিস্তারিত যে কোনো বইয়ে দেয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবা। যেমন আমার অনুমোদনযোগ্য খরচের ক্ষেত্রে আমার আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচের কথা বলা আছে। আপ্যায়ন খরচ আমরা স্বাভাবিকভাবে বাদ দিতে পারবো, তবে আমার ইনকাম ট্যাক্স লতে বলা আছে, একটা লিমিট বলা আছে যে আমি আপ্যায়ন খরচ কত বাদ দিতে পারবো সর্বোচ্চ। আমার বলা আছে 10 লাখ টাকা পর্যন্ত মুনাফার জন্য 4%, অবশিষ্ট জন্য 2% অনুমোদনযোগ্য। তাহলে মুনাফা 10 লক্ষ টাকা পর্যন্ত 4%, অবশিষ্ট মুনাফার জন্য
মুনাফার 2%। তাহলে একটা প্রতিষ্ঠানের যদি 20 লক্ষ টাকা তার মুনাফা হয়, তাহলে সে 20 লক্ষ টাকার প্রথম 10 লক্ষ টাকার উপর 4%, অর্থাৎ 40,000 টাকা বাদ দিতে পারবে। আর বাকি অবশিষ্ট মুনাফা আরো 10 লাখ, সেটার উপরে 2%, তার মানে 20,000 টাকা, অর্থাৎ 40 এবং 20 মোট 60,000 টাকা আপ্যায়ন বাবদ সে বাদ দিতে পারবে সর্বোচ্চ। তাহলে এই প্রতিষ্ঠান যদি 50,000 বাদ দেয়, 40,000 বাদ দেয়, তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সে 70,000, দ্যাট মিনস মোর দেন 60,000 টাকা আপ্যায়ন খরচ হিসেবে বাদ দিতে পারবে না, কারণ আমার ইনকাম ট্যাক্স লতে বলা আছে সর্বোচ্চ লিমিট হলো এই। এইভাবে আমার বিনামূল্যে নমুনা পণ্য বিতরণ বিনামূল্যে নমুনা পণ্য বিতরণ এর ক্ষেত্রে একটা লিমিট বলা আছে, যে সাধারণ ক্ষেত্রে আর ঔষধ কোম্পানির ক্ষেত্রে যে প্রথম বিক্রয়, তাহলে বিক্রয়ের প্রথম 5 কোটি টাকা পর্যন্ত সাধারণ কোম্পানি, অর্থাৎ আদার দেন ওষুধ, যেহেতু এখানে স্পেসিফিক ভাবে আরেকটা টাইপস বলা আছে ওষুধ কোম্পানি, আর আমরা জানি ওষুধ কোম্পানি তারা অন্যান্য যে কোনো ধরনের প্রোডাক্টের চেয়ে ওষুধ কোম্পানিরা বিনামূল্যে পণ্য বিতরণ অথবা স্যাম্পল যেটাকে বলে, তো সেটা বেশি দিয়ে থাকে। বিশেষ করে ডাক্তারদেরকে তারা স্যাম্পল ওষুধ দেয়, যাতে তারা এটা গুণগত মান বুঝতে পারে এবং অন্যদেরকেও প্রেসক্রাইব করতে পারে। তো সেই ক্ষেত্রে ওষুধ কোম্পানির ক্ষেত্রে আলাদা পার্সেন্টেজ এবং অন্যান্য ওষুধ ছাড়া অন্য সমস্ত কোম্পানির ক্ষেত্রে আলাদা পার্সেন্টেজ বলা আছে। তাহলে প্রথম 5 কোটি টাকা পর্যন্ত হচ্ছে 1.5%, আর ওষুধ কোম্পানির ক্ষেত্রে হচ্ছে 2%। তারা সর্বোচ্চ বিনামূল্যে পণ্য বিতরণ বা বিজ্ঞাপন, আমরা বিনামূল্যে পণ্য বিতরণটাকে কিন্তু বিজ্ঞাপন নামেই দেখাই, তো সেই হিসাবে দেখাইতে পারবে। তারপর 5 কোটি থেকে 10 কোটি হচ্ছে 0.75%, আর এদের হচ্ছে 1%। অর্থাৎ পরবর্তী 5 কোটির উপরে 5 কোটি 1 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত বিক্রয়ের ক্ষেত্রে তারা সাধারণ কোম্পানি 0.75% এবং ওষুধ কোম্পানি 1% বিনামূল্যে পণ্য বিতরণ খরচ বা বিজ্ঞাপন খরচ হিসেবে দেখাইতে পারবে। আর 10 কোটি টাকার উপরে হচ্ছে 0.5%, আর এদের হচ্ছে 0.75%, সরি এখানে 0.375%, আর এদের হচ্ছে 0.5%। অর্থাৎ প্রত্যেক স্লটে এই পার্সেন্টেজটা অর্ধেক হয়ে গেছে। এখানে প্রথমে ছিল 5 কোটি টাকা পর্যন্ত 1.5%, 1.5%, তারপরে 5 থেকে 10 কোটি টাকা পর্যন্ত এর অর্ধেক 0.75%, তারপর 10 কোটি টাকার উপরে এই 0.75 এর অর্ধেক 0.375%। তেমনি ওষুধ ক্ষেত্রেও প্রথমে 2%, তারপরে আর অর্ধেক 1%, তারপরে আর অর্ধেক 0.5%। তাহলে এটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ হিসাবে বা বিজ্ঞাপন, এই পারপাজে বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপন হিসাবে দেখানোর সর্বোচ্চ লিমিট আমাদেরকে বলা আছে। এছাড়াও আমরা কিছু কিছু খরচ, যেমন ভ্রমণ ব্যয় হিসাবে দেখানোর ব্যাপারেও এখানে একটা লিমিট দেয়া আছে, যে একজন কর্মচারী, আমরা এটা মুছে দিচ্ছি,
ভ্রমণ ব্যয় হিসেবে কত টাকা দেখাতে পারবে বলছে, প্রতি 2 বছর অন্তর একজন কর্মচারী 3 মাসের মূল বেতনের সমান বা প্রকৃত খরচের 3/4 মধ্যে যেটি ছোট তা ভ্রমণ খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে। তাহলে ভ্রমণ খরচ একজন কর্মচারী প্রতি 2 বছরে একবার দেখাইতে পারবে, এবং সেই খরচটা কত, সর্বোচ্চ তার 3 মাসের মূল বেতনের সমান। অর্থাৎ মিস্টার রহিম একটা কোম্পানিতে চাকরি করেন, ওনার মূল বেতন মনে করো 30,000 টাকা। তাহলে 2 বছর অন্তর অন্তর সে 90,000 টাকা সর্বোচ্চ তার ভ্রমণ খরচ দেখাইতে পারবে, অথবা তার মূল খরচের 3/4, অর্থাৎ এখন এর দুইটার মধ্যে যেটা কম, মনে করো তার মূল খরচ হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে তার 3/4 হচ্ছে 75,000 টাকা, আর মূল বেতনের 3 মাসের মূল বেতন হচ্ছে 90,000 টাকা। তাহলে এই দুইটার মধ্যে কম হচ্ছে তার মূল বেতনের 3/4, অর্থাৎ তাহলে মূল বেতনের 3/4 সে দেখাইতে পারবে সর্বোচ্চ 75,000 টাকা ভ্রমণ ব্যয়। এইভাবে আরো কিছু শর্ত বলা আছে, যেমন বলা আছে কর্মচারীর বেতন। তাহলে কর্মচারীর বেতন সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই খরচ হিসেবে দেখাইতে পারি, তবে এখানে বলা আছে যে কারো বেতন যদি মাসিক 15,000 টাকার বেশি হয় তাহলে সেটা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে বা ক্রস চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে, আদারওয়াইজ সেটাকে খরচ হিসাবে দেখানো যাবে না। তাহলে বেতন খরচ হিসেবে দেখানো যাবে, কিন্তু শর্ত হচ্ছে 15,000 টাকার বেশি বেতন হলে সেটাকে ক্রস চেক বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। এরকম আরো কিছু কন্ডিশন দেয়া আছে, সেগুলো তোমরা দেখে নিবা। আমরা আজকে মূল আলোচনা করব অননুমোদনযোগ্য খরচ। অননুমোদনযোগ্য খরচ অর্থাৎ যে খরচ হিসেবে দেখানো যাবে না। তাহলে কিছু কিছু খরচ আছে যেগুলো অনেক সময়ই আমরা নর্মাল বিজনেস পারপাজে খরচ হিসেবে দেখাই, কিন্তু লিগ্যাল পারপাস অর্থাৎ ট্যাক্স নির্ণয় করার ক্ষেত্রে সেগুলোকে খরচ হিসেবে দেখানো যাবে না। সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে, আমি সবগুলো আলোচনা করব না, যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা আলোচনা করব। যেমন 1 নম্বরে আমি একটা বিষয় আলোচনা করছি, প্রদত্ত বেতন। তাহলে আমরা একটু আগে বলছি প্রদত্ত বেতন অনুমোদনযোগ্য খরচ, তাহলে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বেতন বাদ দেওয়া যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আবার অননুমোদনযোগ্য খরচের মধ্যে আমি লিখছি প্রদত্ত বেতন। তাহলে এখানে শর্ত হচ্ছে, বলছে প্রদত্ত বেতন আমার অননুমোদনযোগ্য খরচ হবে যখন এই প্রদত্ত বেতনের ক্ষেত্রে উৎসে কর কর্তন না হবে। অর্থাৎ বেতন দিয়েছে কিন্তু বেতনের ক্ষেত্রে উৎসে কর কর্তন করে নাই, তাহলে ওই বেতনটা খরচ হিসাবে দেখানো যাবে না। এইরকম বেতন পূরক, বেতন পূরক তাহলে উৎসে কর কর্তন করা না হলে, কর্তন না করা হলে, অর্থাৎ প্রদত্ত বেতনটাকে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বলা হবে না যখন উৎসে কর কর্তন করা হবে না। এইভাবে বেতন পূরক বলছে, বেতন পূরক বলতে আমরা জানি যে বেসিকের সাথে অতিরিক্ত যে খরচ, অতিরিক্ত যে বেতনগুলো দেওয়া হয়, যেমন যাতায়াত ভাতা বা বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, আরো যত খরচ মূল বেতনের অতিরিক্ত দেওয়া হয় সবগুলোকে আমরা একসাথে বলি বেতন পূরক। এখন বেতন পূরক আমরা একজন কর্মচারীকে 1 লাখ টাকা মূল বেতন, 2 লাখ টাকা তাকে বেতন পূরকও দিতে পারি। তো সবগুলোই আমার বিজনেসের ক্ষেত্রে আমার সেটা বেতন হিসাবে বাদ দেওয়া যাবে। তবে আমার ট্যাক্স পারপাজে বলছে যে করদাতা কর্তৃক প্রদত্ত বেতন পূরক বাবদ 4,50,000 টাকার অতিরিক্ত প্রদান। সর্বোচ্চ
4,50,000 টাকা পর্যন্ত আমি বাদ দিতে পারবো। আর অতিরিক্ত টাকা এর অতিরিক্ত অংশ, অর্থাৎ বেতন পূরক 4,50,000 টাকা পর্যন্ত বাদ দিতে পারবো, এর অতিরিক্ত অংশ আমি বাদ দিতে পারবো না। মনে করো মিস্টার এক্স, তাকে আমি বেতন দেই এবং প্রতি মাসে সে বেতন পূরক বাবদ অর্থাৎ মূল বেতনের অতিরিক্ত আরো 50,000 টাকা পায়। তাহলে মিস্টার এক্স এর বেতন পূরক হচ্ছে সারা বছরে 6 লাখ টাকা। তাহলে এক্স এর ক্ষেত্রে আমি 4,50,000 টাকা পর্যন্ত বাদ দিতে পারবো, আর বাকি 1.5 লাখ টাকা আমি বেতন হিসাবে বাদ দিতে পারবো না। এইভাবে আমরা একটু আগে আপ্যায়ন, তারপর বিনামূল্যে পণ্য বিতরণ, কর্মচারীদের বিদেশ ভ্রমণ বাবদ যে আমরা লিমিট দেখাইছি, সেই লিমিটের অতিরিক্ত যদি খরচ করে তাহলে বাদ দেওয়া যাবে না। আপ্যায়ন, ভ্রমণ ভাতা, এইভাবে আরো বলা আছে যে আমরা একটু আগে যে লিমিট দেখাইছি, যেমন আপ্যায়নের ক্ষেত্রে কত বাদ দেওয়া যাবে, সর্বোচ্চ একটা প্রফিটের পার্সেন্টেজ বলা আছে যে সর্বোচ্চ এই পার্সেন্টেজ, বা বিনামূল্যে পণ্য বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ এই পার্সেন্টেজ, ভ্রমণের ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ এই পার্সেন্টেজ বা এই পর্যন্ত। তাহলে যে লিমিট দেওয়া আছে এর অতিরিক্ত হলে এই অতিরিক্তটুকু অননুমোদনযোগ্য খরচ। তারপর অনেকগুলো আইটেম দেওয়া আছে, এর মধ্যে কিছু কিছু আইটেম আমি উল্লেখ করব শুধু আলোচনা করার জন্য। এক হচ্ছে মূলধন জাতীয় খরচ। তাহলে মূলধন জাতীয় খরচ বা মূলধন জাতীয় পরিশোধ, এগুলো স্বাভাবিকভাবে আমার আসলে ব্যবসায়িক পারপাজেও বাদ দেওয়ার কথা না। তারপরেও যদি আমাদের অঙ্কে দেয়া থাকে যে মূলধন জাতীয় খরচ বা পরিশোধকে আমার খরচ হিসেবে দেখানো হয়েছে, ট্যাক্স পারপাজে আমার এইগুলো খরচ দেখানো যাবে না, সেটা আমার মনে রাখতে হবে। তারপর অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কিন্তু ব্যবসায়িক পারপাজে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিতে পারি, কিন্তু আমার পারপাজে অর্থাৎ ট্যাক্স নির্ণয়ের পারপাজে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেওয়া যাবে না। অনাদায়ী পাওনা বাদ দেওয়া যাবে, যেটা রিয়েলি আমার অনাদায়ী পাওনা হয়ে গেছে, কিন্তু সঞ্চিতি যেটা রাখি সেটাকে আমার বাদ দেওয়া যাবে না। এইভাবে আমার সঞ্চিতি তহবিলে অর্থ স্থানান্তর, বিনিয়োগ বিক্রয়জনিত ক্ষতি, সঞ্চিতি তহবিলে অর্থ স্থানান্তর অর্থাৎ যে কোনো ধরনের সঞ্চিতি, আমার সেটা সাধারণ সঞ্চিতি তহবিল হোক অথবা কর্মচারী কল্যাণ তহবিল হোক, অথবা অর্থাৎ যে বিশেষ পারপাজে আমরা সঞ্চিতি রাখি সেই যে কোনো ধরনের সঞ্চিতি তহবিলে স্থানান্তর আমার খরচ হিসেবে দেখানো যাবে না। তারপর বিনিয়োগ বিক্রয়জনিত ক্ষতি, বিনিয়োগ বিক্রয় জনিত ক্ষতি। তাহলে বিনিয়োগ বিক্রয়জনিত ক্ষতি সাধারণত আমরা ব্যবসায়িক পারপাজে খরচ হিসেবে দেখাই, কিন্তু আমার লিগ্যাল পারপাজ অথবা আয়কর নির্ণয়ের ক্ষেত্রে এটাকে খরচ হিসেবে দেখানো যাবে না। এছাড়াও আরো কিছু আইটেম আমি মুখে বলতেছি, এগুলো আরো অনেকগুলো বিস্তারিত আইটেম আমাদের বইয়ে দেওয়া আছে, প্রত্যেক বই, অর্থাৎ যেহেতু আমার এখন ইনকাম ট্যাক্স ইউনিটটা আমি বাংলাদেশ পার্সপেক্টিভেই করব বা করাবো, সেই ক্ষেত্রে বাংলাদেশে যে কোনো বইয়ে
অননুমোদনযোগ্য খরচ হিসেবে বিস্তারিত তালিকা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। এছাড়াও যেমন কিছু আছে অবলেখকের দস্তুরি, আইন ভঙ্গের জরিমানা, তারপর আয়কর সঞ্চিতি, তারপর প্রাথমিক খরচ, তারপর শেয়ার অবহার, সুনাম, অবলেখকের দস্তুরি, অবলোপন, এইগুলা। অর্থাৎ যেমন মনে করো আইন ভঙ্গের খরচ, আমি দেখাইলাম যে আইন ভঙ্গের জরিমানা হিসাবে আমি 50,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছি, তাহলে এটা আমি ব্যবসায়িক পারপাজে হয়তো খরচ দেখাইছি, কিন্তু এটা লিগ্যাল পারপাজে অর্থাৎ আয়কর নির্ণয়ের ক্ষেত্রে খরচ হিসেবে বাদ দেওয়া যাবে না। এরকম অবলেখকের দস্তুরি অবলোপন অথবা প্রাথমিক খরচের অবলোপন অথবা শেয়ার অবহারের অবলোপন, এগুলো আমরা ব্যবসায়িক পারপাজে খরচ হিসেবে দেখাই, কিন্তু আমার আয় নির্ণয় বা কর নির্ণয়ের ক্ষেত্রে এগুলোকে খরচ হিসেবে দেখানো যাবে না। তাহলে তো আরো বিস্তারিত আইটেম যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা। আমরা একটু ধারণা দিলাম যে আমরা সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে যে সকল আয়, যে সকল ব্যয় আমরা ব্যয় হিসেবে বাদ দিই, আমরা কর নির্ণয়ের ক্ষেত্রে সব ব্যয়কে আমরা ব্যয় হিসেবে বাদ দিতে পারি না। তাহলে যে সকল ব্যয় অনুমোদনযোগ্য না, সেগুলোকে আমরা বাদ দিতে পারি না। তো আমরা যখন নেক্সট ক্লাসে অঙ্ক সলিউশন করব, সেখানে আরো বিস্তারিত বা এই বিষয়টা প্রায়োগিকভাবে আমরা দেখাবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।